স্টুডেন্ট, ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের কিছু জেনারেল কোশ্চেন করতে চাই। প্রথমত হচ্ছে, যখন আমরা রাত্রে পড়তে পড়তে হাঁপিয়ে যাই বা আমাদের ঘুম আসে, বা ধরো কোনো জায়গায় ট্রেকিং করতে গেলাম, সেখানে আমাদের এনার্জির দরকার পড়ে, বা দূরে রাস্তাঘাটে আমরা ঘুরে বেরিয়ে এলাম, তারপরে আমরা গ্লুকন ডির জল খাই বা চকলেট খাই যখন ট্রেকিংয়ে যাই, যাতে আমাদের এনার্জি আসে। তো কি এমন জিনিস থাকে যা চকলেটকে বা গ্লুকন ডিকে আমাদের বডিতে এনার্জিতে ট্রান্সফার করে দেয়? কি এমন ছিল, এমন কি ব্যাপার হচ্ছে যেটা আমাদের বডির ভেতরে আমাদের যে চকলেট বা যে জিনিসপত্রগুলো আমরা খেলাম সেগুলো আমাদের এনার্জিতে ট্রান্সফার করে এবং আমাদের যে দৈনন্দিন কাজকর্ম আছে সেটা করতে হেল্প করছে? আর একটা কোশ্চেন হচ্ছে গিয়ে, ধরো তুমি একটা বাটি নিলে এবং তার ভেতরে ভাত রাখলে, ভাত রেখে টেবিলের ওপরে ওটা রেখে ওভারনাইট ফেলে রেখে দিলে, তার পরের দিনকে এসে তুমি সেরকম কোনো আলাদা দেখতে পাবে না যে ভাত যেটা ছিল তার কোনো পরিবর্তন ঘটেছে। কিন্তু ঠিক সেই ভাতটাই তুমি যদি আগের দিন রাতের বেলা খাও, পরের দিন রাতের বেলা বা পরের দিন সকালবেলা সেটা কিন্তু হজম হয়ে যায়। হজম হয়ে গিয়ে আমাদের মলের মাধ্যমে ত্যাগ করি এবং যা যা পুষ্টি রস ছিল সেখান থেকে আমরা শোষণ করি। তো কি এমন জিনিস ছিল যেটা হচ্ছে কি আমাদের পেটের ভেতরে ভাতটা যাওয়ার পর সেটাকে হজম করতে সাহায্য করে? তো সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে উৎসেচক বা এনজাইম বলা হয়। একটা টাইনি মলিকিউল বা ছোট্ট মতো মলিকিউল, সেগুলোকে আমরা উৎসেচক বলি। বেশ, তো আমরা আজকে পড়বো উৎসেচক। তার আগে আমরা জানবো যে ক্যাটালিস্ট, বায়োলজিক্যাল মানে আমরা বুঝতে পারছি যেটা জৈব বায়োলজি, ইনসাইড দ্য বায়ো সিস্টেমের মধ্যে থাকবে তাদেরকে আমরা বায়োলজিক্যাল বলবো। আর ক্যাটালিস্ট বলতে কি বোঝে? ক্যাটালিস্ট বলতে এমন কোনো একটা জিনিস, ধরো সেই জিনিসটা কোনো একটা রিয়াকশন যেটা ধরো 1 ঘন্টায় হতো, সেই রিয়াকশনটাকে মাত্র 10 মিনিটে বা 10 সেকেন্ডে, অ্যাজাম্পশন করছি আমি, যে কোনো কম সময়ের মধ্যে করে দেবে। তো ক্যাটালিস্ট হচ্ছে গিয়ে এমন একটা জিনিস বা সাবস্টেন্স যেটা কোনো একটি রিয়াকশনকে যে টাইমটা লাগে সেই রিয়াকশনের টাইমটাকে কমিয়ে দেয়। যেটা 1 ঘন্টায় হতো আগে, এখন যদি আমি এনজাইম বা ক্যাটালিস্ট দিয়ে দিই সেটা এখন 10 সেকেন্ডে হবে বা 10 মিনিটে হবে। তো বায়োলজিক্যাল ক্যাটালিস্ট মানে আমাদের বায়োলজিক্যাল যে এন্টিটি, আমরা তো একটা বায়ো জৈব জিনিস, তো আমাদের বায়োলজিক্যাল ক্যাটালিস্ট হচ্ছে কি এমন একটা জিনিস যেটা আমাদের বডির ভেতরে বায়োলজিক্যাল সিস্টেমের ভেতরে থাকে। এবং সেই রকম বায়োলজিক্যাল ক্যাটালিস্ট হচ্ছে এনজাইম বা উৎসেচক বলি আমরা। এই উৎসেচকটা আমরা আমাদের বডিতেও থাকে, বিভিন্ন প্লান্ট এর মধ্যেও থাকে, আদার অন্য যে কোনো অর্গানিজমের ভেতরেও থাকতে পারে। এনিথিং যেটা বায়োলজিক্যাল তার মধ্যে থাকে। তো আমরা বায়োলজিক্যাল ক্যাটালিস্ট সম্বন্ধে দেখলাম, ক্যাটালিস্ট কাকে বলে একটা মোটা আইডিয়া পেলাম। তারপরে আমরা এই যে আজকে পড়াশোনাটা করবো, তাতে আমরা কি কি পড়বো? ফার্স্ট অফ অল যে এনজাইম কি, এনজাইমের কিভাবে রিয়াকশন ঘটে, এনজাইম কিভাবে কাজ করে, এনজাইমের যে রিয়াকশন আছে সেটা করার জন্য কে ইনফ্লুয়েন্স করে, বা কত রকমের এনজাইম বা উৎসেচক আমরা দেখতে পাই, এগুলো সম্বন্ধে আমরা আজকে পড়বো। তো ফার্স্ট অফ অল এনজাইম আমরা দেখবো। এনজাইম আমরা বুঝলাম যে কি একটা ছোট মতো বায়োলজিক্যাল টাইনি মলিকিউল, যে মলিকিউলটা হচ্ছে গিয়ে আমাদের বডির ভেতরে প্রবেশ, মানে আমাদের বডির ভেতরে আছে এবং আমাদের বডির ভেতরে যে রিয়াকশন গুলো আছে সেই রিয়াকশন গুলোকে খুব কম সময় করে দিতে সাহায্য করছে। এবং এই কম সময় করার পরেও এনজাইমটার কিন্তু কোনো পরিবর্তন হলো না। যে সাবস্টেন্স বা যার উপরে এনজাইমটা কাজ করছিল সেই সাবস্টেন্স যেটা আছে ওটা কিন্তু পরিবর্তিত হয়ে গিয়ে প্রোডাক্ট তৈরি করে, বা কিন্তু এনজাইমটার কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা এই যে স্লাইডটা দেখছি, এই স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি গ্রে কালারের যেটা আছে এটাকে আমরা এনজাইম বলছি। এনজাইমটা আকারে বড়, সাইজে বড়। আর এই যে সবুজ কালারে মানে যেটাকে কাজ করব আমি, যেটাকে প্রোডাক্টে তৈরি করব সেটা হচ্ছে গিয়ে সাবস্টেন্স। ধরো এই সবুজ কালারটা হচ্ছে গ্লুকোজ, যেটা আমরা গ্লুকন ডি জলের সাথে খেয়েছিলাম বা চকলেটের সাথে খেলাম, সেটা হচ্ছে গ্লুকোজ। সেইটা এই যে এনজাইমটা আছে সেই এনজাইমের মধ্যে গিয়ে বাইন্ড করে, দেখো এই যে এই জায়গাটা বাইন্ড করলো। তো বাইন্ড করার পরে একদম পুরো জাস্ট লিখছি বলে না, খাপে খাপে একদম ফিট হয়ে গেছে, খাপে খাপে ফিট হয়ে গেছে। এই যে এনজাইমে যে জায়গাটা বাইন্ড করলো, মানে এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ সাইট। আর এই যে সাবস্ট্রেটটা দেখো একদম পুরো খাপে খাপে এসে বসে পড়লো না একদম। আচ্ছা, দিয়ে দেখো এই যে সবুজ কালার ছিল এটা একটু আলাদা কালার হয়ে গেল। আলাদা কালার মানে কি, আমি এখানে কালার দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তার মানে আলাদা কালার নয়, এটা একটা আলাদা প্রোডাক্টে তৈরি করে দিল এই এনজাইমের সাহায্যে। তো দেখো নীল আর হলুদ কালার হয়ে গেল, দিয়ে তারপর নীল আর হলুদ কালারটা যেটা প্রোডাক্টটা তৈরি হয়েছিল সেই প্রোডাক্টটা বাইরের দিকে এদিকে দিকে চলে গেল, যা যা দরকার থাকবে সেই দরকারে চলে যাবে। আর দেখো সেই যে এনজাইমটা ছিল, এনজাইমের কিন্তু কোনো পরিবর্তন হলো না। তো এনজাইম রিমেইন কনস্ট্যান্ট আফটার দ্য রিয়াকশন, রিয়াকশনের পরেও ও কনস্ট্যান্ট থাকলো, একই রকম ছিল। আচ্ছা, এবার যেমন আমরা এই দেখো এখানে একটা তালা চাবি, তালা চাবি আছে। তো তো প্রতিটা তালা যেমন একটা নির্দিষ্ট চাবি দিয়ে খুলবে, ঠিক তেমনি প্রতিটা এনজাইম একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে কাজ করবে। তো প্রতিটা এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে কাজ করে,
যেমন এভরি স্পেসিফিক লক হ্যাভ স্পেসিফিক কি, বলছে যেমন প্রতিটা লকের নির্দিষ্ট স্পেসিফিক কি আছে, ঠিক তেমনি প্রতিটা স্পেসিফিক সাবস্ট্রেটের জন্য স্পেসিফিক এনজাইম আছে। যেমন আমরা কখনোই বলতে পারি না যে একটা প্রোটিন খাবার সেটা হচ্ছে কি অ্যামাইলোলাইটিক এনজাইম দিয়ে ভেঙে গেল, বা আমরা পেপসিন ট্রিপসিন এই নামগুলো তো শুনেইছি, কারণ আমরা এখন ক্লাস 10 পড়ি, মানে আমরা শুনেছি। তো পেপসিন ট্রিপসিন এই যেগুলো আছে এগুলো আমরা জানি প্রোটিনকে ভঙ্গ করে, কিন্তু আমি সেখানে কখনোই ওই এনজাইমগুলো দিয়ে কার্বোহাইড্রেটকে ভঙ্গ করতে পারবো না। এখানে কার্বোহাইড্রেটটা কি, প্রোটিনটাকে একটা সাবস্ট্রেট, আর এনজাইমগুলো এনজাইম। তো এই এনজাইমের জন্য নির্দিষ্ট সাবস্ট্রেট আছে, আর এনজাইমের যে জায়গায় বসে সাবস্ট্রেটটা সেটাকে আমরা বললাম হচ্ছে অ্যাক্টিভ সাইট। বুঝে গেল? হ্যাঁ, যেমন আমাদের প্রতিটা কাপল পেয়ার থাকে, মানে যদি আমাদের কাপলের মধ্যে ছেলে এবং মেয়ে যদি কমফোর্টেবল না হতে পারে, যদি একে অপরের সাথে ফিট না করতে পারে, তখন তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় না? আমরা তখন এনাফ টু নো দ্যাট যে হ্যাঁ, যদি ঠিকঠাক না থাকে তখন ব্রেকআপ হয়ে যাবে। ঠিক তেমনি প্রতিটা তালার জন্য প্রতিটা চাবি আছে, ঠিক তেমনি এনজাইমও প্রতিটা সাবস্ট্রেটের সাথে কাজ করে। every specific lock have specific key, ঠিক তেমনি every specific substrate have the specific enzyme। তো এই যে মডেলটা আছে, এটা একটা মডেল ছিল। আচ্ছা, আমাদের এটা তো বডির ভেতরে ঘটছে, আমরা একটা মডেল দিয়ে এটাকে ডেসক্রাইব করি, আমরা তো আর গিয়ে দেখতে পাচ্ছি না যে আসলে এরকম ভাবে হচ্ছে না, আমরা মডেল দিয়ে ডেসক্রাইব করি। তো এইটাকে আমরা বলি হচ্ছে কি লক অ্যান্ড কি মডেল। ওয়েল, এইভাবে এনজাইম রিঅ্যাকশনটা করে। আচ্ছা, আরেক রকমের হবে, আরেক রকম ভাবে বলছে, দেখো এইখানে যেটা আছে সাবস্ট্রেটটা, যেটা প্রোটিন বা কার্বোহাইড্রেট যাই ছিল, আর দেখো এটা এনজাইমটা, এই যে গ্রে কালারটা, এই প্রোটিন আর এনজাইম এরা দুজনে একে অপরের মধ্যে বাইন্ড করলো, কিন্তু দেখো একটু খাপে খাপে বসে পড়লো না, কিন্তু আমি এই এনজাইমটার মধ্যে এমন একটা চেঞ্জেস করে নিলাম যাতে হচ্ছে সাবস্ট্রেটটা ওর মধ্যে বসে পড়তে পারে, মানে ইনডিউসলি ফিট করলাম, মানে ইনডিউস করলাম ওকে যে ফিট হয়ে যাওয়ার জন্য। যেমন আমাদের যখন আমরা জামা কাপড় কিনি বা প্যান্ট, এখানে যেমন প্যান্ট আছে, প্যান্ট আমরা কিনি, তারপর আমাদের ওটাকে অল্টার করতে হয়। যে মহিলারা থাকেন যারা যখন চুড়িদার বা ব্লাউজ যাই কিনুন না কেন, তখন তাদেরকে অল্টার করতে হয় তাদের নিজের বডির সাথে ফিট করবার জন্য সেই জামা কাপড়টা আমরাও ফিট করি। তো এখানে আমরা ফিট করলাম, মানে এই যে সাবস্ট্রেটটা ছিল, সাবস্ট্রেটের যা আকার ছিল বা আকৃতি বা কনফিগারেশন যা ছিল, সেটাকে আমি এনজাইমের মতো করে ফিট করলাম। এনজাইমটা দেখো চেঞ্জ, আগে এরকম ছিল এনজাইমটা, এখন দেখো এরকম কার্ভ টাইপের গোল মতো হয়ে গেল, যাতে এটা ফিট হতে পারে ভালোভাবে। তো আমি এখানে ইনডিউস করলাম ফিট করার জন্য, অ্যান্ড দেন তারপরে হচ্ছে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি হলো, অ্যান্ড দেন তারপরে প্রোডাক্ট তৈরি হয়ে গেল, কমপ্লেক্স তৈরি হলো। আর এনজাইম কিন্তু দেখো এখানে রিমেইনিং কনস্ট্যান্ট, সেই আগের মতোই থাকলো, আর কোনো চেঞ্জেস হলো না। এনজাইম খালি নিজের যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে নিল, প্রোডাক্টটা তৈরি করে দিল, দিয়ে আবার নিজের মতো আগের মতো হয়ে গেল। যেমন এখানে আমরা জানি যে আমাদের যে মা বাবা আছেন তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়, হ্যাঁ, কিন্তু তা বলে কি তারা একে অপরকে ছেড়ে চলে যায়? তারা তাদের মতো করে মানিয়ে নিয়ে চলে, তাদেরকে ফিট করে নেয় সেই সমস্ত জায়গার মধ্যে। যেমন এখানে দেখো এই যে পাজলটা আমরা ফিট করছি, তো ফিট করে নেওয়াকে আমরা বলছি হচ্ছে ইনডিউস ফিট মডেল। ঠিক আছে? তো দুটো ভাবে একটা হয়, একটা হচ্ছে কি লক অ্যান্ড কি মডেল হয়, একটা হচ্ছে কি ইনডিউস ফিট মডেল হয়। সেকেন্ড, এবার এই যে এনজাইমের রিয়াকশন, আমি বললাম যে ভাই এনজাইম যখন আমরা কাজ করছি কোনো রিয়াকশনে, তার যে তাড়াতাড়ি হওয়া, মানে তার যে তাড়াতাড়ি হওয়াটা কিভাবে হয়, লাইক আগে যেমন 1 ঘন্টায় হচ্ছিল, এখন এটা কি করে তোমার 10 মিনিটের মধ্যে হয়ে গেল বা 10 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। তো কি এমন জিনিস ছিল যেটা আমার যে এনজাইমেটিক যে রিয়াকশনটা আছে সেটা টাইমটাকে কমিয়ে দিল। যেমন আমি এদিকে একটা এনার্জি লিখলাম, এদিকে আমি একটা গ্রাফ নিলাম, এইদিকে এনার্জি নিলাম যেটা হচ্ছে কি আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, রেট অফ দ্য রিয়াকশন। রেট অফ দ্য রিয়াকশন মানে কত তাড়াতাড়ি রিয়াকশনটা হবে। তো এখানে দেখো এই যে লাল কালার যেটা ছিল, লাল কালারটা হচ্ছে গিয়ে এনজাইমের অ্যাবসেন্স, আর এই যে নীল কালার যেটা ছিল এটা হচ্ছে এনজাইমের প্রেজেন্স, মানে আমি এখানে এনজাইম দিয়েছি। দেখো যখন আমি লাল কালারটা, এনজাইম ছিল না, তখন আমার এনার্জি কতটা লাগছিল, এই এতটা এনার্জি লাগছিল, অনেকটা এনার্জি লাগছিল। কিন্তু যখন আমি এনজাইমটা দিয়ে দিলাম তখন দেখো আমার এনার্জিটা কম হয়ে গেল। তো আমার এতটা এনার্জি যেতে টাইম বেশি লাগছিল, আর এইটুকুনি এনার্জি যেতে কম টাইম লাগছে, তাই কম টাইম যেতে যেহেতু লাগছে, তখন সেটাকে সেই জন্য আমরা বলছি হচ্ছে গিয়ে এই যে এনজাইম দিয়ে দিয়েছিলাম বলে এই এনজাইম তাড়াতাড়ি করে আমার যে রিয়াকশনটা করে এই যেখানটা প্রোডাক্ট তৈরি করেছিল, এই জায়গাটা প্রোডাক্টটা তৈরি করে দিতে পেরেছিল। তাহলে ও কি কমিয়ে দিল, একটা রিয়াকশনের যে অ্যাক্টিভেশন এনার্জি, মানে এইখান থেকে এত দূর, এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিল এইখান থেকে এত দূর। দেখো এনজাইম দিয়েছিলাম বলে অ্যাক্টিভেশন এনার্জি এখন এই নীল মতো এইটা, আর আগে কত ছিল, এতটা ছিল। তো এই যে অ্যাক্টিভেশন এনার্জি আছে, এই অ্যাক্টিভেশন এনার্জিটাকেও কমিয়ে দেওয়ার চেষ্টা করলো, এনজাইম এসে অ্যাক্টিভেশন এনার্জিকে কমালো। ঠিক আছে? তো এইভাবে এনজাইমেটিক রিয়াকশন করে। দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি যে ভাই এরকম এনজাইম দিলে এ দৌড়ায়, রানারের মতো দৌড়ে দৌড়ে চেষ্টা করে, এর মধ্যে একটা এনার্জি চলে আসে। তো এই যে, ঠিক আছে, এইভাবে আমরা এনজাইমেটিক রিয়াকশন করি। দেন এবার কিছু কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টর গুলো এনজাইমের রিয়াকশনকে এফেক্ট করে। হ্যাঁ, মানে আমাদের যখন শরীর খারাপ হয় আমাদের তখন পড়তে ভালো লাগে না, কিন্তু আমাদের যখন মন ভালো থাকে তখন আমাদের পড়তে ভালো লাগে। তো আমাদের যে মুড, সেই মুডটা তো আমাদের পড়াশোনাকে এফেক্ট করছিল। ঠিক তেমনি যে কোনো কোনো
জিনিসপত্র আছে বা কোনো কোনো ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো এনজাইমের যে রিয়াকশন আছে, যে এনজাইমটা কতটা ভালোভাবে কাজ করবে কি কত ভালোভাবে কাজ করবে না সেটাকে নিয়ন্ত্রণ করে। তার মধ্যে প্রথম হচ্ছে কি টেম্পারেচার। আচ্ছা, আমাদের যখন জ্বর হয়, হ্যাঁ, তো জ্বরের সময় মানে আমাদের জ্বর কেন হয় বলতো আগে? ওয়েল, জ্বর হয় হচ্ছে গিয়ে আমাদের বডির ভেতরে যখন কোনো ফরেন সাবস্টেন্স, মানে বাইরে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া যা যা জিনিসপত্র আছে সেগুলো আমাদের বডির ভেতর ঢুকে যায়। এবার বডির ভেতর যখন ঢুকে যায় তো বডি তখন কি চেষ্টা করে, যে নিজের বডির টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলে কি হবে, যে ভাইরাস ব্যাকটেরিয়া যে জিনিসপত্রগুলো আছে, সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো তো প্রোটিন দিয়ে তৈরি হয়েছে, সেই প্রোটিনকে ওরা ডিন্যাচিওর করে দেয়, মানে হচ্ছে কি নষ্ট করে দেয়। তো আমাদের বডি টেম্পারেচার যাই বেড়ে যায়, সঙ্গে সঙ্গে আমাদের বডির ভেতর যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে ওদের যে প্রোটিন গুলো ছিল, প্রোটিন গুলো ভেঙে যেতে থাকে, তখন ওরা মরে যায়। এই জন্য ইনিশিয়ালি আমাদের হচ্ছে গিয়ে ফিভার হয় বা জ্বর হয়। ঠিক তেমনি যখন আমি টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি, ঠিক তেমনি আমার টেম্পারেচার বাড়ালে কি হচ্ছে, প্রোটিনের আমি দেখলাম তো ডিন্যাচুরাল হচ্ছে। আর এনজাইমটা কি, এনজাইম আ কাইন্ড অফ প্রোটিন স্ট্রাকচার, মানে তাদেরও তার মানে এনজাইমের কোন একটা এনজাইমকে আমি যদি একটা ফুটন্ত জলে চুবিয়ে দিই, তাহলে সেই এনজাইমটা নষ্ট হয়ে যাবে, কারণ ওর ভেতরে যে প্রোটিন স্ট্রাকচার ছিল সেটা ডিন্যাচুরাল হয়ে গেল। ঠিক তেমনি তার মানে এখানটা দেখো, প্রথমে আমি এইদিকে যে ওয়াই অ্যাক্সিস আছে, এই তুমি লেফট হ্যান্ড সাইডের যে ছবিটা আছে ওটা দেখো, যে রেট অফ দ্য রিয়াকশন যেটা আছে, রেট অফ দ্য রিয়াকশন এইদিকে রেখেছি, আর এক্স অ্যাক্সিসে টেম্পারেচার রেখেছি। যত আমি এদিকে টেম্পারেচার বাড়াচ্ছি, দেখো একটা সার্টেন টাইম অবধি রিয়াকশন রেট কিন্তু বেড়েছে, মানে এই দেখো এতদূর রিয়াকশন রেট বেড়েছে। কিন্তু আফটার আ সার্টেন টেম্পারেচার, যেটাকে আমরা বলি হচ্ছে অপটিমাম টেম্পারেচার, ওই অপটিমাম টেম্পারেচারের পরে যে ডিন্যাচুরেশন ডিক্রিজ করে যাচ্ছে। লাইক তোমার এখানে যে প্রোটিন স্ট্রাকচারটা আছে সেই প্রোটিন স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, সেই জন্য এনজাইমের যে স্ট্রাকচার আছে এনজাইমের স্ট্রাকচারটাও নষ্ট হয়ে যায়, সেই জন্য এনজাইমের যে এফিসিয়েন্সি, এনজাইমের যে কাজ করার ক্ষমতা, সেই কাজ করার ক্ষমতাটাও নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো তো তার মানে এটা বোঝা গেল যে টেম্পারেচার কিভাবে নিয়ন্ত্রণ করে। আর এই যেই টেম্পারেচারের পর থেকে তোমার রেট অফ দ্য রিয়াকশন কমতে থাকে, সেই রিয়াকশনটাকে বলা হয় হচ্ছে গিয়ে অপটিমাম টেম্পারেচার। আর দেন তারপরে এইদিকে দেখো, তারপরে পিএইচও ঠিক সেম হবে, মানে একটা এদিকে রেট অফ দ্য রিয়াকশন ওয়াই অ্যাক্সিস বরাবর, এদিকে এক্স অ্যাক্সিস বরাবর পিএইচ, মানে যত আমি পিএইচ বাড়াবো তত আমার রিয়াকশন বাড়তে থাকবে, কিন্তু আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম যত আমি পিএইচ বাড়াবো তত রিয়াকশন কমতে থাকবে, মানে একদম পুরো টেম্পারেচারের মতো। টেম্পারেচার বাড়ালে যেমন আমাদের এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ছিল এবং খানিক সময় পরে গিয়ে এনজাইমের অ্যাক্টিভিটি কমে যাচ্ছিল, ঠিক তেমনি পিএইচও তাই হবে। দেখো এই যে টেম্পারেচার বাড়ানো, পিএইচ বাড়ানোর সাথে সাথে আমাদের যে এনজাইমের রিয়াকশন বাড়তে থাকছে, কিন্তু একটা সার্টেন পিএইচ এর পর থেকে যতই আমি আর পিএইচ বাড়াই না কেন, রিয়াকশন রেটটাও কমতে থাকছে। বুঝা গেছে? এই একটা রিয়াকশন হলো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে কি এনজাইমের যে কনসেন্ট্রেশন, সেই এই যে এটা দেখো এনজাইমের, এটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড আছে, এনজাইমের যে কনসেন্ট্রেশন আছে, এনজাইমের কনসেন্ট্রেশনটা যত এইদিকে যাচ্ছে তত হচ্ছে গিয়ে বাড়তে থাকছে, আর এদিকে রেট অফ দ্য রিয়াকশনও বাড়তে থাকছে। মানে আমি যত এনজাইমের কনসেন্ট্রেশন মানে কি, এনজাইম কতটা আছে, মানে ধরো 1 লিটার জলে আমি যদি 2 কেজি চিনি মেশালাম, বা 1 লিটার জলে 1 কেজি চিনি মেশালাম, তাহলে তার কার যে এনজাইম কনসেন্ট্রেশন কার বেশি ছিল, যাতে আমি 2 কেজি চিনি মেশিয়েছিলাম। মানে হচ্ছে এনজাইম কতটা বেশি আছে না আছে, তো যত আমি এনজাইম বাড়াবো তত দেখো যে রেট অফ দ্য রিয়াকশন বাড়তে থাকবে। তো এরা মানে একদম গলা জড়াজড়ি করে থাকে, লাইক রেট অফ দ্য রিয়াকশনও বাড়ছে, এনজাইমের কনসেন্ট্রেশনও বাড়ছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর একটা হচ্ছে গিয়ে এদিকে ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে, ভেলোসিটি মানে ওই সেই রিয়াকশন রেটই। তো ওয়াই অ্যাক্সিসে আমরা ভেলোসিটি রাখলাম, আর এক্স অ্যাক্সিসে আমরা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট রাখলাম। মানে যত আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে এনজাইমের রিয়াকশনও বেড়ে যাচ্ছে, এনজাইমের রিয়াকশন বেড়ে যাচ্ছে, কিন্তু একটা সার্টেন টাইম পর গিয়ে যতই আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াই না কেন, আমার তো এনজাইম বডির ভেতর সেই ফিক্সড আছে না, ওর বেশি তো আর নেই। তো সেই জন্য এটা একদম স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, দেখো একদম লাইক নেমে যাচ্ছে না নিচের দিকে, এরকম নর্মাল ভাবে আমার একটা স্ট্যাগনেন্ট টাইপের তৈরি করে দিচ্ছে। তো ঠিক যেমন হচ্ছে গিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ডকে যত বেশি পাত্তা দেবে, যত বেশি অ্যাটেনশন দেবে, সি ওয়াজ লাইক ফিল লাইক যে না এটা ভালো হচ্ছে না, এটা ভালো হচ্ছে না, সো তখন ডিস্ট্র্যাক্ট করবে, তোমাকে ছেড়ে দেবে না অবশ্যই, হ্যাঁ, কারণ তুমি তাকে ভালোবাসো, তো স্বাভাবিক ছেড়ে দেবে না, বাট হ্যাঁ একটা নির্দিষ্ট মিনিমাম রেঞ্জে চলে আসবে, একটা স্ট্যাটিক ফেজে চলে আসবে, সেম ব্যাপার এরকম খানিকটা। তো আমরা কি কি ফ্যাক্টর দেখলাম, একটা ফ্যাক্টর হচ্ছে এনজাইমের কনসেন্ট্রেশন দেখলাম, একটা হচ্ছে কি কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট, মানে আমি সাবস্ট্রেট যতই দিই না কেন, কিন্তু আমার বডির ভিতরে এনজাইম নেই, কে কাজ করবে, কাজ তো করতে পারবে না। ঠিক তেমনি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দেখলাম, এনজাইম কনসেন্ট্রেশন দেখলাম, তারপরে টেম্পারেচার দেখলাম, আর একটা হচ্ছে কি পিএইচ দেখলাম। তো এই চারটে জিনিস হচ্ছে এনজাইমের কনসেন্ট্রেশনকে এফেক্ট করে, আরো অনেক কিছু আছে কিন্তু আমাদের এই সিলেবাসের জন্য এই কটাই ঠিক আছে।
আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে কি কত রকমের এনজাইম দেখতে পাওয়া যায়। এনজাইম হচ্ছে কি 6 রকমের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে অক্সিডো রিডাকটেজ। আচ্ছা, আমরা কোনোদিন পড়েছিলাম অক্সিডেশন রিডাকশন জারণ বিজারণ বিক্রিয়া। যে এনজাইম গুলো হচ্ছে জারণ বিজারণ বা এই অক্সিডেশন রিডাকশন রিডক্স রিঅ্যাকশনে সাহায্য করে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি অক্সিডো রিডাকটেজ এনজাইম। আচ্ছা দেখো, আমরা যে সবকটা এনজাইম লিখেছি তার পেছনে এস লিখেছি, এস এএসি, মানে কোন শব্দের পেছনে যদি তুমি এরপর থেকে এস বা ইন এই শব্দগুলো দেখতে পাও তখনই বুঝে যাবে যে ওটা এনজাইমের সম্বন্ধে বলা হচ্ছে। আচ্ছা, তো অক্সিডো রিডাকটেজ এক রকমের হলো। 2 নম্বর ট্রান্সফারেজ। ট্রান্সফার থেকে কি মনে হচ্ছে কোনো কিছু আমি ট্রান্সফার করে দিচ্ছি না এদিকে এদিকে, আর এজ মানে হচ্ছে কি এনজাইম, মানে কোনো একটা জিনিস যে এদিক ওদিকে ট্রান্সফার করবে সেই রকম এনজাইম গুলোকে আমরা বলবো হচ্ছে কি ট্রান্সফারেজ। আচ্ছা, এরপর আমরা হাইড্রোলেজ করবো। আচ্ছা, হাইড্রো থেকে কি কথা মনে পড়ছে? হাইড্রোফোবিয়া মানে জলে ভয় পায়, ফোবিয়া মানে ভয়, হাইড্রো মানে জল। ঠিক তেমনি আমরা এখান থেকে বলতে পারবো হাইড্রো মানে জল আর এজ মানে হচ্ছে গিয়ে তোমার এনজাইম। তো হাইড্রোলেজ বলতে ধরো কোনো একটা এনজাইম যে কিনা জলকে বার করে দেবে, কোনো একটা রিয়াকশন থেকে জল বার করে দিয়ে সেটাকে ভেঙে দিতে সাহায্য করবে, তখন সেটাকে আমরা বলবো হাইড্রোলেজ। আচ্ছা, তারপরটা হচ্ছে লাইয়েজ এনজাইম। লাইয়েজ এনজাইম মনে আমরা হচ্ছে গিয়ে শুধু জল লাগাবো না, কিন্তু জাস্ট নর্মাল ভেঙে দেবো। লাইজ মানে হচ্ছে গিয়ে মানে লাইটিক, আমি জানি না তুমি কোনোদিন শুনেছো কিনা লাইটিক। লাইটিক মানে ভেঙে দেওয়া, ঠিক তেমনি ওখান থেকে এল ওয়াই থেকেই ওইখান থেকে এসেছে লাইজ, মানে আমি জলের সাহায্য ছাড়া ভেঙে দেবো। হাইড্রোলেজে কি করছিলাম, জল বার করছিলাম সেই জন্য ভেঙে যাচ্ছিল, এখানে আমি জল ছাড়াই ভেঙে দেবো। এরকম এনজাইম গুলোকে। আর তারপর হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ মানে আইসো মানে কি, আইসো মানে সম, সম মানে কি সমান, সমান মানে কি একই রকম। মানে ধরো কোনো একটা জিনিস ছিল সেটা তার আরেকটা রকম, মানে তোমার নাম তো হতে পারে ধরো সৌম্যদীপ, তোমার ভালো নাম, আর তোমার ডাক নাম কি, ডাক নাম ধরো বাবু বা বাবাই কিছু একটা আছে, তো তোমরা দুজন তো একই জিনিস কিন্তু নামটা আলাদা আলাদা। তো ঠিক তেমনি এই আইসোমারেজ এনজাইমের ব্যাপারটা হচ্ছে কি দুটো জিনিস যার কিনা কেমিক্যাল ফর্মুলা এক কিন্তু তারা ভিতরে ভিতরে আলাদা আলাদা, সেই রকম যদি আমি ট্রান্সফার করি তখন আমরা সেটাকে বলবো আইসোমারেজ। আর লাইগেজ মানে হচ্ছে গিয়ে, লাইগেজ মানে লাগিয়ে দেওয়া কোনো জায়গায়, লাইক আমি লাগিয়ে দিলাম লাইগেজ, মানে কোন একটা আলাদা জিনিস ছিল, এটা একটা আলাদা জিনিস ছিল, দুজনকে আমি আটকে দিলাম যে এনজাইমের সাহায্যে, সেটাকে আমরা লাইগেজ বললাম। তো আমরা টাইপ অফ এনজাইমের 6 রকমের এনজাইম পড়লাম, অক্সিডো রিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইগেজ, আইসোমারেজ এবং হচ্ছে গিয়ে লাইগেজ। তো এই 6 রকমের নামটা আমাদের পরপর মনে রাখতে হবে, একটু চাপের আমি জানি, কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে আমাদের একটা নিউমোনিক্স আছে যে ভাই ওভার দ্য হিল। ওভার দ্য হিলে দেখো এখানে ও যখনই বলবো মনে পড়ে যাবে অক্সিডো রিডাকটেজ, দা টি যখনই বলবো তখনই ট্রান্সফারেজ মনে পড়ে যাবে, এইচ যখনই বলবো তখনই দেখো হাইড্রোলেজের কথা মনে পড়ে যাবে, আর এল যখনই বলবো তখনই আমাদের লাইগেজের কথা মনে পড়ে যাবে, আই যখনই বলবো তখনই আমাদের আইসোমারেজের কথা মনে পড়ে যাবে, আর লাইগেজে দেখো এল যখন হবে তখন লাইগেজের কথা মনে পড়ে যাবে। তো এই ওভার দ্য হিলটা মনে রাখলেও আমার মনে হয় যে টাইপ অফ দ্য এনজাইম সম্বন্ধে বলা যেতে পারে পর 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 পর। আদারওয়াইজ যে ভালোভাবে মনে রাখতে পারবে তো খুবই ভালো। ঠিক আছে, তো টাইপ অফ এনজাইম পড়া হলো। আচ্ছা, তো আমরা আরেকবার প্রথম থেকে সাম আপ করে নিই যে প্রথম থেকে আমরা কি কি পড়লাম। 1 নম্বর পড়লাম হচ্ছে গিয়ে এনজাইম কাকে বলে। এনজাইম হচ্ছে গিয়ে একটা প্রোটিন মলিকিউল যেটা কোনো রিঅ্যাকশনকে খুব তাড়াতাড়ি করে দিতে সাহায্য করে, এবং এই এনজাইম শুধুমাত্র বায়োলজিক্যাল এন্টিটির মধ্যেই থাকবে, সব জায়গায় থাকবে না। যেমন হচ্ছে গিয়ে ধরো যে কোনো মেশিনের ভেতর থাকবে না, বায়োলজিক্যাল এন্টিটি মানে গাছপালা পশু পাখি মানুষ এদের মধ্যে থাকবে। তো এটা একটা টাইনি মলিকিউল যেটা কিনা প্রোটিন দিয়ে তৈরি হয়েছিল। বেশ, এনজাইম পড়লাম। আচ্ছা, এনজাইম আর ক্যাটালিস্ট পড়লাম। যে ক্যাটালিস্ট কাকে বলে, ভাই কোন একটা জিনিস যেটা কিনা আমার কোন একটা রিঅ্যাকশন যেটা 1 ঘন্টায় হচ্ছিল এখন টাইমটা কমিয়ে দিয়ে 10 মিনিটে করে দিল, ঠিক আছে, সেটা হচ্ছে কি ক্যাটালিস্ট বললাম। তো বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বডির ভেতরে আছে, এনজাইম তো একই কাজ করছে, তাই আমরা এনজাইমকে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বললাম। তো পরীক্ষার খাতায় দেবে যে ডিফাইন করতে যে ভাই বায়োলজিক্যাল ক্যাটালিস্ট এনজাইমকে কেন বলা হয়, তো তখন আমরা বলবে যে এই কারণ। আচ্ছা, তারপর হচ্ছে এনজাইমেটিক রিঅ্যাকশন। তো এনজাইমেটিক রিঅ্যাকশন কিভাবে হয়, দুটো মডেল। আচ্ছা, আমরা কিন্তু কেউ গিয়ে বডির ভেতরে ঢুকে দেখতে যাইনি যে কিভাবে হচ্ছে না হচ্ছে, আমরা একটা মডেল ইউজ করেছি যে আচ্ছা এইভাবে হতে পারে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই মডেলগুলোকে আমরা প্রমাণিতও করে দিয়েছি যে হ্যাঁ এটা এইভাবেই হয়। কিন্তু তাছাড়াও আমরা দুটো রকম ভাবে মডেল কাজ করে, একটা হচ্ছে গিয়ে লক অ্যান্ড কি মডেল, যেমন বললাম যে একটা প্রতিটা তালাকে খোলার জন্য যেমন প্রতিটা নির্দিষ্ট চাবির দরকার হয়, ঠিক তেমনি প্রত্যেকটা নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে কাজ করার জন্য নির্দিষ্ট এনজাইম দরকার হয়, এটা লক অ্যান্ড কি মডেল করলাম। তারপর হচ্ছে গিয়ে এনজাইমেটিক রিঅ্যাকশনের মধ্যে পড়েছিলাম যে ইনডিউস স্পিড মডেল। ইনডিউস স্পিড মডেল মানে কি বললাম যে ভাই যখন ধরো কোনো আমার যে আমাদের যখন আমরা প্যান্ট কিনি বা মা বাবা বা যে কেউ হোক না কেন তারা ব্লাউজ বা হচ্ছে চুড়িদার যে অল্টার করতে দেয় দোকানে গিয়ে ফিটিং করবে দেওয়ার জন্য দেয়, কারণ ওটা তখন প্রথম প্রথম হয় না, ঠিক তেমনি ওই এনজাইম গুলো নিজেদেরকে ফিট করে নেয় যাতে ওরা সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতে পারে। তো তখন এটাকে ইনডিউস স্পিড মডেল বললাম, মানে এনজাইম নিজেকে চেঞ্জ করে নিচ্ছে নিজের মতো করে যে হ্যাঁ আমি ওর সাথে বাইন্ড করবো।
বেশ, তারপরটা হচ্ছে এনজাইমেটিক রিয়াকশন করলাম যে ভাই কেন এনজাইম এত তাড়াতাড়ি কাজ করে দেয়, কারণ এই যে অ্যাক্টিভেশন এনার্জি আছে, এই যে অ্যাক্টিভেশন এনার্জি ছিল, এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে এনজাইম দিয়ে আমি কমিয়ে দিয়েছি, ওই জন্য এনজাইম তাড়াতাড়ি ভাবে কাজ করেছিল। আচ্ছা, তারপরে বললাম যে কি কি ফ্যাক্টর কাজ করে, যেমন হচ্ছে কি টেম্পারেচার কাজ করে। দেখো টেম্পারেচার যত বাড়ছে এনজাইমের রিয়াকশন বাড়ছে, কিন্তু একটা সার্টেন টাইম পর থেকে আবার এনজাইমের রিয়াকশন কমতে আরম্ভ করে দিচ্ছে। এই যে যে সার্টেন টেম্পারেচার, যে টেম্পারেচারের পর থেকে এনজাইমের রিয়াকশন কমে গেল, সেটাকে আমরা বলবো অপটিমাম টেম্পারেচার। অপটিমাম বলে না, আলটিমেটাম দিয়ে দিয়েছি তোমার একদম, এরপরে তুমি করলে আমি শুনবো না, ঠিক তেমনি ওই অপটিমেটাম, যে এই টেম্পারেচারের পর করলে আমি কিন্তু আর রিয়াকশন করবো না, আমি আমার যে রিয়াকশন রেট আছে ওটা কমিয়ে দেবো। এটা এনজাইম বলে না, ওরা বলে না, আমি এরকম ভাবে বলছি তোমাদের। আচ্ছা, তারপরটা পিএইচ। পিএইচ মানে হচ্ছে যত রিয়াকশন পিএইচ বাড়াচ্ছি রিয়াকশন রেট বাড়ছে একটা সার্টেন টেম্পারেচার পিএইচ এর পর থেকে। আর ভাই যতই পিএইচ বাড়াও না কেন আমার রিয়াকশন রেট চলবে। রিয়াকশন রেট মানে কি, মানে কত তাড়াতাড়ি রিয়াকশনটা চলবে, তো রিয়াকশনটা চলবে না, কমে যেতে থাকবে, এটাকে আবার ওই অপটিমাম পিএইচ বলবো। আচ্ছা, তারপর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কি বললাম, প্রথমে সাবস্ট্রেট কম ছিল, এনজাইম বেশি ছিল, তো তখন যত আমি সাবস্ট্রেট দিচ্ছিলাম এনজাইমের রিয়াকশন বেড়ে যাচ্ছিল, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রিয়াকশন হচ্ছিল। কিন্তু যত আমি এনজাইম বাড়াতে থাকছি, সাবস্ট্রেট বাড়াতে থাকছি, কিন্তু এনজাইম তো সেই একই রকম আছে না, তো এনজাইম তো বাড়ছে না, তো যতই আমি সাবস্ট্রেট দিই না কেন কাজ আর কিছু হবে না, ওই স্ট্যাগনেন্ট টাইপের হয়ে যাবে। তখন এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে, মানে এটাকে হচ্ছে কি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপরে আরেকটা নির্ধারণ করে। আরে এনজাইম কনসেন্ট্রেশন, আমি বাইরে থেকে যতই সাবস্ট্রেট দিই, আমি তার সাথে সাথে এনজাইমও দিয়ে দিচ্ছি, যত এনজাইম দিচ্ছি তত তাড়াতাড়ি কাজ হচ্ছে। তো এটা হচ্ছে কি দেখো একদম এটা হচ্ছে কি লিনিয়ার কার্ভ হয়ে যাচ্ছে, বেশ ওপর দিকে উঠছে। এটা যেমন গলা জড়াজড়ি করে আছে একে অপরের সাথে, ওরকম গলা জড়াজড়ি করেই চলে, যত এনজাইম দেবে তত তাড়াতাড়ি রিঅ্যাকশন রেট বাড়বে। আচ্ছা, তারপরে বললাম যে টাইপ অফ এনজাইম, কত রকমের এনজাইম হয়, যে ওভার দা হিলে বাই হাইড্রো অক্সিডোডিডাকটেজ, তারপর ট্রান্সফারেজ, হাইড্রোলেজ। হাইড্রোলেজ মানে জল দিয়ে ভাঙা, ট্রান্সফারেজ মানে কোনো গ্রুপকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিলাম, অক্সিডোডিডাকটেজ মানে হচ্ছে জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন, রেডক্স রিঅ্যাকশনে সাহায্য করলো। আর লায়েজ মানে হচ্ছে আমি ভেঙে দিলাম কোনো জল ছাড়া, হাইড্রোলেজে জল দিয়ে ভাবছিলাম, আর লায়েজে জল ছাড়া ভেঙে দিলাম। আইসোমারেজে হচ্ছে কি মানে একই রকম কেমিক্যাল ফর্মুলা, দেখতে একই রকম, তোমার টুইন যারা হয় একই রকম দেখতে হয়, কিন্তু তারা তো নিজেরা আলাদা আলাদা হয় না, ঠিক তেমনি ওরকম আমাদের যে সাবস্টেন্স আছে ওরকম দেখতে ওরা হচ্ছে কি একই রকম হলেও ভেতরে যে কম্পোনেন্ট আছে সেগুলো আলাদা আলাদা হয়। তো এইরকম ওই রকম জিনিসপত্রকে আমরা চেঞ্জ করার জন্য আইসোমারেজ দিতে পারি। আর তারপর হচ্ছে কি লাইগেস। লাইগেস মানে হচ্ছে কি আমি কোনো কিছু লাগিয়ে দেওয়ার জন্য লাইগেস ব্যবহার করা হয়, তাই জন্য লাইগেসকে মলিকিউলার গামও বলা হয়। বেশ, তো আমরা আজকে এনজাইম সম্বন্ধে পড়লাম। থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, তাহলে আমি স্টপ করে দিলাম রেকর্ডিং। বি সেফ, স্টে হ্যাপি।